আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। কমার্শিয়া ক্লাবের পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল্লাহ আপনাদের জানাচ্ছি স্বাগত। আজকে আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় উৎপাদন ব্যয় বিবরণীর দ্বিতীয় অনুচ্ছেদ বেতন ও মজুরি নিয়ে আলোচনা করব। আমরা প্রতি বছর দেখে থাকি যে এই বেতন ও মজুরি অংশ থেকে একটি করে সৃজনশীল প্রশ্ন আমাদের বিভিন্ন বোর্ডে আসতে দেখা যায়, এবং তুলনামূলক অন্য প্রশ্নের তুলনায় অন্য সৃজনশীলের তুলনায় এই বেতন ও মজুরি থেকে যে সৃজনশীলটা আসে এটা অনেক সহজ হয় এবং খুব কম সময়ে খুব কম সময়ে উত্তর করা যায়। তো আজকের এই বেতন ও মজুরি পার্টে আমরা প্রথম পার্টে আছি। এই পার্টে আমরা বেতন ও মজুরি নিয়ে কিছু বেসিক ইনফরমেশন নিয়ে আলোচনা করব। শুরুতে আমরা মজুরি সম্পর্কে জানবো। মজুরি উৎপাদন কাজে নিয়োজিত শ্রমিকদের তাদের শারীরিক বা কায়িক শ্রমের জন্য যে পারিশ্রমিক প্রদান করা হয় তাকে মজুরি বলে। কাঁচামাল হতে সম্পূর্ণ উৎপাদিত পণ্যে রূপান্তরের জন্য শ্রমের প্রয়োজন, আর এই শ্রমের বিপরীতে যে অর্থ প্রদান করা হয় তাকে মজুরি বলে। দেখেন, তার মানে আমরা পণ্য যে উৎপাদন করব, এই উৎপাদন করার জন্য যে যারা আমাদের পণ্যটা উৎপাদন করছে তাদেরকে শ্রমিক বলে, এবং এই শ্রমিকদের যে মজুরি পারিশ্রমিক দেওয়া হচ্ছে সেটাকে মজুরি বলা হচ্ছে। বেতন পণ্য বিক্রয়, বন্টন ও অফিস পরিচালনার জন্য কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ দেওয়া হয়। এ সকল কর্মকর্তা ও কর্মচারীদের মানসিক ও শারীরিক শ্রমের বিপরীতে যে পারিশ্রমিক দেওয়া হয় তাকে বেতন বলে। বেতন সাধারণত মাসের শেষে প্রদান করা হয়। মজুরি এবং বেতনের মধ্যে কিছু পার্থক্য আছে, সেগুলা কি? মজুরি উৎপাদন কাজে নিয়োজিত শ্রমিকদের জন্য দেওয়া হয়, আর বেতন পণ্য বিক্রয়, বন্টন এবং অফিস পরিচালনা করার জন্য যে কর্মকর্তা কর্মচারী আছে তাদেরকে বেতন দেওয়া হয়, এবং বেতনটা একবারে মাসের শেষে দেওয়া হয়। আর মজুরি এমন হতে পারে প্রতিদিনেরটা প্রতিদিন দিয়ে দিতে পারে, আবার যে একটা নির্দিষ্ট কাজ দিয়েছে কাজ শেষ হলে ওই কাজের পরে মজুরি দিতে পারে। এই অধ্যায়ে আমাদের যে জিনিসগুলো আসে তার মধ্যে নিট বেতন বা নিট মজুরি নির্ণয় করতে বলে, আবার অনেক সময় মোট বেতন বা মোট মজুরি নির্ণয় করতে বলে, অনেক সময় মোট কর্তন নির্ণয় করতে বলে। তো আমরা শুরুতে মোট বেতন ও বা হচ্ছে বা হচ্ছে হচ্ছে মোট মজুরি ও মোট কর্তনের যে আইটেম গুলা আছে, কোন কোন আইটেম গুলা মোট বেতন বা মোট মজুরির মধ্যে আসবে, কোন আইটেম গুলা কর্তনের মধ্যে যাবে, এবং এইগুলা সম্পর্কে আজকে বিস্তারিত জানার চেষ্টা করব। আমরা শুরুতে মোট বেতন বা মজুরি এবং এইগুলাকে আরেক নামে ডাকা হয়, সেগুলো এগুলাকে মোট উপার্জন সমূহ, বা অনেক সময় অনেক প্রশ্ন দেখা যায় যে মোট অর্জন সমূহ নির্ণয় করো। তো যখন আমাদের এইগুলা বলবে তখন আমরা এই নিচের যে আইটেম গুলো আছে এগুলা যোগ করব। তো এই আইটেম গুলোর মধ্যে কি আসবে? শুরুতে আমরা দেখতে পাবো যে মূল বেতন বা মূল মজুরি আসবে, অর্থাৎ একজন যে শ্রমিক বা যে কর্মকর্তা, তারা যে মূল মজুরি বা মূল বেতন, যে প্রধান যে বেতনটা পাচ্ছে সেটা শুরুতে আসবে। এটা যদি অফিসিয়াল ভাষায় বলতে হয় এরকম যে নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট পরিমাণ উৎপাদনের জন্য ন্যূনতম যে পারিশ্রমিক প্রদান করা হয় তাকে মূল বেতন বা মূল মজুরি বলা হয় বা বলে। এরপরে আমাদের এই উপার্জন সময়ের মধ্যে আসবে অতিরিক্ত সময় বা ওভার টাইমের বেতন বা মজুরি। স্বাভাবিক কর্মঘন্টার থেকে যদি আমাদের স্বাভাবিক কর্মঘন্টার থেকে যদি অতিরিক্ত কাজ করে তাহলে যে পারিশ্রমিকটা দেওয়া হয় সেটাকে অতিরিক্ত সময় বা ওভারটাইম বেতন বা মজুরি বলা হয়। এই জায়গায় আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, স্বাভাবিক যে মূল বেতনের হার ছিল, অতিরিক্ত বেতনের সময় এই হারটা দ্বিগুণ হবে। স্বাভাবিক বেতন যদি হার ঘন্টা প্রতি 10 টাকা হয়, অতিরিক্ত বা ওভারটাইম বেতনের হার কত হবে? দ্বিগুণ হয়ে 20 টাকা হবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি মহার্ঘ ভাতা আসবে, যোগ করতে হবে আমাদের মোট উপার্জনের সাথে। মহার্ঘ ভাতা কি? দ্রব্যমূল্য বৃদ্ধি, মুদ্রাস্ফীতি বা অন্য কোনো কারণে জীবনযাত্রার মান বৃদ্ধি পেলে, এই জায়গায় জীবনযাত্রার মান হবে না, জীবনযাপনের মান বৃদ্ধি পেলে হচ্ছে
তার জন্য যে ভাতা প্রদান করা হয় তাকে মহার্ঘ ভাতা বলে। এ ভাতা মূল বেতন বা হচ্ছে মজুরির উপর একটি নির্দিষ্ট হারে শতকরা বা হচ্ছে নির্দিষ্ট হারে বা হচ্ছে শতকরায় করে প্রদান করা হয়। এরপরে হচ্ছে বোনাস। প্রতিষ্ঠানের কর্মচারীদের বা হচ্ছে কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি বা উৎসাহ উৎসাহ বৃদ্ধির জন্য বোনাস প্রদান করা হয়। এছাড়া বিভিন্ন উৎসব পালনের জন্য বিভিন্ন বোনাস দেওয়া হয়, কর্মচারীরা যাতে বা কর্মকর্তারা যাতে হচ্ছে আরো উৎফুল্ল ভাবে কাজ করতে পারে, এই জন্য অনেক কোম্পানি মাঝে মধ্যে বোনাস দেয়। এটা আমাদের মোট উপার্জনের একটা আইটেম। ওকে, এছাড়া আরো অন্যান্য ভাতা ও সুবিধা, এর মধ্যে কিছু আইটেম আমাদের হচ্ছে উপার্জনের সাথে যোগ করতে হয়, যেমন বাসস্থান ভাতা, যাতায়াত ভাতা, চিকিৎসা ভাতা, আপ্যায়ন ভাতা, প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান, মাথায় রাখতে হবে প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান, টিফিন ভাতা। এইগুলো আমাদের হচ্ছে মোট উপার্জন বা মোট বেতন বা মোট মজুরির আইটেম। এগুলা যোগ করলে আমরা কি পাবো? মোট উপার্জন বা মোট বেতন। এরপরে আমরা হচ্ছে মোট কর্তন সমূহ দেখবো, যে কোন আইটেম গুলো আমাদের মোট কর্তন সমূহের মধ্যে যাবে। কর্তন সময়ের আইটেমের শুরুতেই হচ্ছে প্রভিডেন্ট ফান্ডে কর্মীর দান। প্রভিডেন্ট ফার্মে কর্মীর দান কি? শ্রমিক বা কর্মচারীগণ তাদের হচ্ছে বেতনের একটা মূল বেতনের একটা অংশ প্রতি মাসে প্রভিডেন্ট ফান্ডে জমা রাখে, প্রভিডেন্ট ভবিষ্যৎ তহবিলে জমা রাখে। প্রভিডেন্ট ফান্ডে কর্মচারী বা হচ্ছে কর্মকর্তা গণ যে অর্থ জমা রাখে তাদেরকে হচ্ছে এটা হচ্ছে মূল বেতন থেকে কর্তন করা হয়। তাই এটা আমাদের হচ্ছে কি করতে হবে, যদি হচ্ছে প্রভিডেন্ট ফান্ডে কর্মীর দান থাকে তাহলে হচ্ছে আমাদের এটা কর্তনের মধ্যে যোগ করতে হবে। তারপরে আয়কর। কর্মীর বেতন যখন একটা ন্যূনতম লিমিটের, আয়করের একটা ন্যূনতম লিমিট থাকে, এই লিমিট থেকে হচ্ছে যদি হচ্ছে এটা অতিক্রম করে তাহলে হচ্ছে আয়কর প্রদান করতে হয়, এটা আমাদের হচ্ছে মূল বেতন থেকে কর্তন করতে হয়। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে কল্যাণ তহবিলে কর্মীর দান। শ্রমিকদের যদি বা শ্রমিক বা কর্মচারীদের জন্য যদি কল্যাণ তহবিল থাকে তাহলে তহবিলের চাঁদা হচ্ছে হচ্ছে মোট মজুরি বা হচ্ছে মোট বেতন থেকে হচ্ছে কর্তন করতে হবে বা হচ্ছে এটা টোটাল কর্তনের সাথে যোগ করতে হবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি অগ্রিম আদায়। অগ্রিম আদায় কি? শ্রমিক বা কর্মচারীগণ অনেক সময় তাদের প্রয়োজনে প্রতিষ্ঠান হতে অগ্রিম টাকা গ্রহণ করে। এ গ্রহণের একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রতি মাসে বেতন থেকে কেটে নিতে পারে। আপনার শ্রমিকের হচ্ছে বেতন 20,000 টাকা হতে পারে, এখন তার একটা কোনো নির্দিষ্ট একটা বিশেষ প্রয়োজনে তার 15,000 টাকা ইমার্জেন্সি ভাবে প্রয়োজন হলো। তো এই 15,000 টাকা সে প্রতিষ্ঠান থেকে নিল, এবং সেই 15,000 টাকা যদি একসাথে দেখা যায় তাহলে তার আবার হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসপাতি সে কিনতে পারবে না, তাহলে আবার তার হচ্ছে চলতেও অসুবিধা। সেক্ষেত্রে হচ্ছে কি হবে, এটা এমন সিস্টেমে প্রদান করা যাবে যে হচ্ছে যে এই যে বেতন পাচ্ছে 20,000, এই 20,000 থেকে প্রতি মাসে দেখা গেল যে হচ্ছে 3,000 4,000 টাকা করে কেটে রাখতে পারে। এইভাবে করে হচ্ছে অগ্রিম কেউ যদি নিয়ে থাকে তাহলে এইভাবে হচ্ছে কর্তন করে রাখে, তাহলে আমাদের অগ্রিম আদায়টা কি করতে হবে? কর্তনের আইটেমের মধ্যে যোগ করতে হবে। এরপরে গ্রুপ বীমা কর্মীর দাম। গ্রুপ বীমা কর্মীর দাম কি? শ্রমিক বা কর্মচারীদের হচ্ছে যৌথ বীমা প্রিমিয়ামের অর্থ প্রতি মাসে বেতন বা মজুরি হতে কর্তন করে দেয়া কোম্পানিতে জমা করতে হয়। আপনার শ্রমিক বা কর্মীদের জন্য যে বীমা গ্রুপ বীমা করা হয়, এটার ফিটা আমাদের হচ্ছে টোটাল কর্তনের মধ্যে যোগ করতে হবে। এরপরে অন্যান্য যে কর্তনের আইটেম গুলো আছে, অন্যান্য কর্তনের আইটেম এর মধ্যে কি? কর্মকর্তা এবং কর্মচারী যদি বিনা বেতনে হচ্ছে ছুটি ভোগ করে তাহলে হচ্ছে যে কয়দিন তারা হচ্ছে ছুটি ভোগ করবে ওই কয়দিনের হচ্ছে বেতন কর্তনের সাথে যোগ করতে হবে। আবার বলতেছি, যে কয়দিন ধরেন একটা আমাদের হচ্ছে টোটাল মাসের বেতনটা আমরা হচ্ছে ভাগ করে বেতন হার বের করে, এখন তারা হচ্ছে যে 5 দিন আসলো না, তাহলে 5 দিনের জন্য তারা যদি হচ্ছে এক মাসে 5 দিন হচ্ছে বিনা বেতনে ছুটি ভোগ করছে তাহলে এই 5 দিনের বেতন আমরা হচ্ছে কাটবো। তো এটা এই 5 দিনের বেতন তাহলে কি হবে? কর্তন আইটেমে যাবে। এরপরে সীমিত চাঁদা এটা আসতে পারে। এরপরে ভবিষ্যৎ বলতে প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তা, এটা আমাদের হচ্ছে কর্তনের সাথে যোগ করতে হবে। একটা জিনিস আমরা দুই জায়গায় দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে উপার্জনের মধ্যেও প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান, আবার হচ্ছে কর্তনের মধ্যেও প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান। ওকে, তাহলে এই প্রভিডেন্ট ফান্ড নিয়ে হচ্ছে কিছু কথা আছে। সে কথাগুলো এমন, যখন প্রশ্নে শুধু প্রভিডেন্ট ফান্ড বা প্রভিডেন্ট ফান্ডে কর্মীর দান থাকবে তখন আমরা সেটাকে শুধু কর্তনের সাথে যোগ করব।
শুধু কর্তন করব। ওকে। আর যখন প্রশ্নে প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান থাকবে তখন আমরা সেটাকে প্রথমে উপার্জনের সাথে যোগ করব এবং পরে আবার হচ্ছে কর্তনের সাথে যোগ করব। অর্থাৎ আমরা যখন হচ্ছে প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান দেখতে পাবো তখন আমরা উপার্জনের সাথে একবার যোগ করব এবং কর্তনের সাথে একবার যোগ করব। ওকে। এই জায়গায় আমরা আজকে আলোচনা করেছি বেতন ও মজুরির বেসিক আলোচনা নিয়ে। এই অধ্যায়ে কিছু জাবেদা আছে, পরবর্তী পার্টে আমরা এই জাবেদা নিয়ে আলোচনা করব এবং তার পরবর্তী পার্টে আমরা সৃজনশীল প্রশ্নের সমাধানের মাধ্যমে এই অধ্যায়টা ক্লিয়ার করব। ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।